গণঅভ্যুত্থানের পর নতুন প্রেক্ষাপটে ডাকসু নির্বাচনকাল, গণতান্ত্রিক যাত্রার দিশা খুঁজে পাওয়ার আশা শিক্ষার্থীদের। ছাত্র সংসদ ভোটের ফল প্রভাব ফেলতে পারে জাতীয় নির্বাচনে, মনে করে জামায়াত। আকাঙ্ক্ষা ভিন্ন, বলছে বিএনপি। নওগাঁয় আউশের ভরা মৌসুমে লোকসানের আশঙ্কা, উৎপাদন খরচ বেশি ও বৈরী আবহাওয়াকে দুষছেন কৃষকরা। এবং তীব্র পানি সংকটে অধিকৃত পশ্চিম তীর, ইসরায়েলি আগ্রাসনে ধ্বংস বেশিরভাগ উৎস, চরম ভোগান্তিতে ফিলিস্তিনিরা। স্বাগত এখন বাজারে, পুরো আয়োজন আপনাদের সঙ্গে আছি আমি সানিম রিথা। গণঅভ্যুত্থানের পর নতুন বাস্তবতায় কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। বহুল কাঙ্ক্ষিত এই ভোটের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক যাত্রা দিশা খুঁজে পাবে বলে মনে করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। হারজিতের হিসাব না কষে ছাত্রদের কল্যাণে নিজেদের নিবেদিত রাখার প্রত্যয় বিভিন্ন প্যানেলের প্রার্থীদের, আর সুষ্ঠু ভোটের প্রত্যাশা ভোটারদের। আরও জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমন প্রাণবন্ত রূপ কবে কে দেখেছে? রাজনীতির নানা পথ, মতাদর্শিক লড়াইয়ের তুমুল বাকবিতণ্ডা, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ভাজে, চায়ের আড্ডায়, ক্যাফেটেরিয়া থেকে হলের বারান্দায় কিংবা সবুজে ঘাসে আলোচনা সভার সব কিছু জুড়ে আছে ডাকসুর অপেক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে এই ডাকসু এক আরাধনার নাম, যে আরাধনা ধরা দিবে আগামীকাল ভোটের ব্যালটে প্রার্থী নির্বাচনের মধ্য দিয়ে। এমন এক ডাকসু নির্বাচন পেতে বছরের পর বছর এখানকার শিক্ষার্থীদের রক্ত ঝরেছে পুরো প্রাঙ্গণ জুড়ে। অপেক্ষা করতে হয়েছে একটি রক্তাক্ত গণঅভ্যুত্থানের। কাল সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত প্রায় 40,000 ভোটার কেন্দ্রীয় সংসদে 28টি ও হল সংসদে 13টি পদে মোট 41টি ভোট প্রয়োগ করার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ নেতা নির্বাচন করবেন। নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, সুষ্ঠু ডাকসু নিয়ে প্রশ্নচিহ্ন থাকলেও তাদের প্রত্যাশা নিরপেক্ষ ডাকসুর। নির্বাচন আমরা আশা করছি সুষ্ঠু হবে, কারণ এটা বাংলাদেশের 24 অভ্যুত্থানের পরে প্রথম একটা ডেমোক্রেটিক ইলেকশন হচ্ছে, সবারই অ্যাটেনশন এখানে আছে। স্বাভাবিকভাবে ভোটের দিন তো একটু উত্তেজনা তৈরি হয়, কিংবা রেজাল্ট বের হওয়ার পরে একটু কেউ মানে না, এটাকে আমি স্বাভাবিক একটা প্রতিক্রিয়া হিসাবে দেখি। যদি নির্বাচনে লাইন জামিং বা কোনো ধরনের ম্যানিপুলেশন না হয়, তাহলে আমি মনে করি যে অবশ্যই আমি আশা করি যে কোনো ম্যানিপুলেশন হবে না। এটা ভোটের দিন সকালে বোঝা যাবে। তবে এখন পর্যন্ত আমরা পূর্বে আচরণবিধি নিয়ে অনেক কথা বলেছি, প্রত্যেক প্রার্থী বলেছে, কিন্তু আজকে প্রচারণার শেষ দিন, আজকে কারোর বিরুদ্ধে আমরা অভিযোগ দিব না। আমরা বিশ্বাস করি এই সুস্থ নির্বাচনের মাধ্যমে আমরা বাংলাদেশকে একটা চমৎকার বার্তা দিব এবং এর মাধ্যমে আমরা গণতন্ত্রের একটা স্থায়ী রূপের দিকে যাব। নির্বাচনের মধ্য দিয়ে যিনি এই নেতা নির্বাচিত হবেন, শিক্ষার্থীদের কল্যাণে তাকেই মেনে নেয়ার কথা বলছেন এসব প্রার্থীরা। জয়ী না হলেও শিক্ষার্থীদের কল্যাণে নিজেদের নিবেদিত রাখার প্রতিশ্রুতিও দেন ডাকসুতে প্রতিদ্বন্দ্বিতা করা তরুণে ছাত্র নেতারা। যেই ভিপি নির্বাচিত হবে, এবার আমরা আশাবাদ ব্যক্ত করছি যে আমরা যারাই ভিপিতে দাঁড়িয়েছিলাম প্রত্যেকে তাকে সহযোগিতা করব। আমি ছাড়া যদি অন্য কেউ হোক, সে তার কাছেও প্রত্যাশা থাকবে সে যেন আমি যে কাজগুলো করে আসছিলাম, যেগুলো প্রসেসিংয়ে আছে, শেষ হয় না, সেগুলো শেষ করার ক্ষেত্রে হেল্প করবে। যেই উঠে আসুক না কেন, তারা যাতে ঢাকা ইউনিভার্সিটিকে সার্ভ করতে পারে বা আমরা যাতে সার্ভ করতে পারি, ওই জায়গাগুলোতে আমাদের আসলে নিয়ে যেতে হবে। নির্বাচন সুস্থ, সুন্দর এবং মডেল নির্বাচন হলে আমরা ওয়েলকাম করব। নির্বাচন যদি কোনো রকম ব্যাহত হয়, ব্যাঘাত কেউ ঘটায়, সেক্ষেত্রে আমরা প্রতিহত করব। এই নির্বাচনে হারা অথবা জিতা এটা কোনো কোয়েশ্চেন না। এই নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, শহীদদের যে আকাঙ্ক্ষা, প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো আমাদের সবচেয়ে বড় তৃপ্তির বিষয়। এখানে যে জিতক অথবা যে হারক, আমরা সবাই জিতে যাব। এদিকে নির্বিঘ্নে ডাকসু সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 8টি ভোট কেন্দ্রের 810টি বুথে ভোট দিবেন শিক্ষার্থীরা। কোন হলের শিক্ষার্থীরা কোন কেন্দ্রে ভোট দিবেন সেসবও নির্ধারণ করে দেয়া হয়েছে। প্রতিটি ভোটার কেন্দ্রীয় ও হল সংসদে ভোট প্রদানের সময় পাবেন সর্বোচ্চ 10 মিনিট। ভোট কেন্দ্রের পর্যাপ্ততা, সময় নিয়ে নানা বিতর্ক থাকলেও অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন নির্বাচন কমিশন। ভোটের দিন তো আমরা বিভিন্ন এন্ট্রিগুলো, আমাদের 7-8টা এন্ট্রি যেখানে আছে, সেখানে চেকপোস্ট অবশ্যই থাকবে। সেখানে যাদেরকে আমরা বৈধ পাস দিব, তারা শুধুমাত্র এই ক্যাম্পাসে ঢুকবে এবং ভোট দিবে, ভোট অবজার্ভ করবে। এর বাইরে কেউ আসার কথা না। শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস উপহার দিতে প্রার্থীরা নানা কৌশলে ভোট চাইলেও ভোটারদের দৃষ্টি প্রার্থীদের প্রতিটি পদক্ষেপে।
আগামীকাল ডাকসু নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে ফ্যাসিবাদ উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয় কেমন হবে সেটি নির্ধারণ হবে। শুধু এই ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, এখানকার শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের ভাগ্য নির্ধারণ হবে এই ডাকসুর মধ্য দিয়ে। এর বাইরে সবচেয়ে যেই বিষয়টি আলোচনা রয়েছে সেটি আগামী বাংলাদেশের রাজনৈতিক রূপরেখা এবং বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাবে সেটির ভাগ্য নির্ধারণ হবে এই ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা বিশ্ববিদ্যালয়। রোববার রাত 11টায় শেষ হয়েছে ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। এর মধ্যে ক্যাম্পাসে জোরদার করা হয়েছে সার্বিক নিরাপত্তা। ডাকসুর ভোটার ছাড়া সাধারণের জন্য ক্যাম্পাসে ঢোকা বন্ধ রাখা হচ্ছে। আজ প্রথম প্রহরে পুরো ক্যাম্পাসে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি। শাহবাগ, নীলক্ষেত, দোয়েল চত্বর সহ অধিকাংশ প্রবেশপথ নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে, যেখানে পুলিশ, প্রক্টোরিয়াল টিম, বিএনসিসির সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। আনুষ্ঠানিক প্রচারণা শেষ হওয়ার পর ক্যাম্পাসে আইনশৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়ে প্রার্থী ও শিক্ষার্থীরা সন্তোষ জানিয়েছে। তাদের প্রত্যাশাকালে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিবেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে এবং ক্যাম্পাসের প্রশাসন তাদের দায়িত্ব না, আমি খুবই স্যাটিসফাইড। ডাকসু নিয়ে একটা আশঙ্কা তৈরি করছিল যে ঝামেলা হতে পারে, সে কোনো সংখ্যায় আমি দেখছি না। এবারে ডাকসুতে 100% সুষ্ঠু নির্বাচন হবে, কারণ এবারে ডাকসুর মধ্যে একটি সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশ দেখা যাচ্ছে। ডাকসুর একজন প্রার্থী হিসাবে মনে করি এবারে ডাকসুটা আমাদের শিক্ষার্থীদের মাঝখানে একটি বড় ধরনের ঐক্য সৃষ্টি করবে। চলতি মাসে বহুল কাঙ্ক্ষিত 3টি ছাত্র সংসদ নির্বাচন। অনেকেই মনে করছেন এটি জাতীয় নির্বাচনের ওয়ার্ম আপ। বলছেন সংসদ নির্বাচনের সিদ্ধান্তহীনতায় থাকা ভোটারদের প্রভাবিত করবে এটি। ক্যাম্পাসের ফলাফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে বলে মনে করছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। অন্যদিকে বিএনপি মহাসচিব বলছেন ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচনের আকাঙ্ক্ষা ভিন্ন। দেখুন সিফাত শাহরিয়ারের প্রতিবেদন। এই যে নির্বাচন, সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে এক ধরনের ছাত্র প্রতিনিধিত্বের যে লড়াই, সেই ছাত্র প্রতিনিধিত্বের লড়াই অনেক দূর এগিয়ে যাবে। একবিংশ শতাব্দীর পঞ্জিকা থেকে হারিয়ে যাওয়া বিলুপ্ত প্রায় এক আক্ষেপের নাম ছাত্র সংসদ নির্বাচন। আমরা শপথ করছি যে প্রতিটি শিক্ষার্থীর জন্য কোথাও 3 যুগ, কোথাও 3 দশক, যেন সোনার হরিণ ভোটাধিকার, নতুন নেতৃত্ব। শিকল ভাঙা গণঅভ্যুত্থানে সে আক্ষেপ ঘুচতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে বইছে নির্বাচনের হাওয়া। শরতের বাতাস কি নিয়ে যাবে ছাত্র সংসদকে হৈমন্তীর সাতালে? শিক্ষার্থীদের মন শীতল করবে কিসে? সে উত্তর মিলবে একদিন পরেই। অনেকেই বলছেন ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনের ওয়ার্ম আপ। এ নিয়ে 2 প্রজন্মের 2 ভিপি জানিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। মাহমুদুর রহমান মান্না বলছেন রাজনৈতিক দল সমর্থিত প্যানেলের বিজয় জাতীয় নির্বাচন নিয়ে সিদ্ধান্তহীনতায় থাকা ভোটারদের প্রভাবিত করবে। আর নুরুল হক নূর বলছেন ক্যাম্পাসের জয় পরাজয় জাতীয় নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলবে। জাতীয় রাজনীতিতে একটা অবশ্যই ইতিবাচক ভূমিকা রাখবে এবং যেই দলের ছাত্র সংগঠনই যারাই জয়লাভ করে সেটা সেই দলের জন্য একটা সহায়ক হবে। এরা কিন্তু রাজনৈতিক বিবেচনার চেয়ে তাদের কর্মকাণ্ড একটা শিক্ষার্থীদের কাছে প্রাধান্য পাবে। এই ইউনিভার্সিটিতে অন্য একটা সংগঠন জিতেছে, তাহলে ওদের দলই ভালো করবে, এবারে এরকম একটা ইম্প্যাক্ট হয়, তার বেশি কিছু হয় না। কিন্তু যে দোদুল্যমান মানুষ আছে, একটা সার্ভে হয়েছে না, 38% মানুষ এখনও ডিসাইড করে নাই, যদিও ওখানে থাকবে না, এই মানুষগুলো সিদ্ধান্ত নেওয়ার সুবিধা হবে, সেই অর্থে বলছি। একটা নির্বাচনী সমঝোতার আবার প্রধান 2টি রাজনৈতিক দলেরও এই বিষয়ে ভিন্ন মত। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলছেন ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনে ভালো প্রভাব ফেলবে। কিন্তু ছাত্র সংসদে যারা জিতবে, ছাত্র রাজনীতির এই ধারা, এই বিজয়, এই ইমেজ, এই আবহাওয়ার ঢেউটা কিন্তু সারা বাংলাদেশে আছড়ে পড়বে। ইন দি মিন টাইম এসে পড়তেছে জাতীয় সংসদ নির্বাচন। নিশ্চয়ই এর প্রভাব থেকে জাতীয় নির্বাচন মুক্ত থাকবে না, ভালোই প্রভাব পড়বে। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করেন ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচনের আকাঙ্ক্ষা ভিন্ন। জাতীয় নির্বাচনের ব্যাপারটা হচ্ছে যে সাধারণ মানুষের তার নিজস্ব যে আপনার চিন্তাভাবনাগুলো, তার প্রয়োজনগুলো, তার রাজনৈতিক আকাঙ্ক্ষাগুলো, সেগুলোর ব্যাপার আছে। আর ছাত্রদের নির্বাচনে কিন্তু ওখানে একটা ডিফারেন্ট ইস্যু আছে। ওদের যে ইন্টেলেকচুয়াল, তারা অনেক বেশি ডেভেলপড। এর একটা ইম্প্যাক্ট থাকতে পারে যে দলীয়
সজস্বী থাকে তাহলে সেটা একটা থাকতে পারে, কিন্তু খুব বেশি ইম্প্যাক্ট পড়বে না। চলতি মাসের 9, 11, 25 তারিখ যথাক্রমে ডাকসু, জাকসু ও রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। প্রতিষ্ঠার 25 বছর পর ছাত্র সংসদের দাবি তুলেছেন টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি আদায়ে চলছে জোর তৎপরতা। সম্প্রতি অনশনের মতো প্রতীকী কর্মসূচিও পালন করেন তারা, যা ইতিবাচক হিসেবে দেখছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিস্তারিত কাউসার আহমেদের প্রতিবেদনে। 1999 সালে টাঙ্গাইল শহরের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরের পর কার্যক্রম শুরু হয়। এরপর 2003-04 শিক্ষাবর্ষে এখানে একাডেমিক কার্যক্রম চালু হয়। শিক্ষার্থীরা বলছেন, এখানে ছাত্র সংসদ না থাকায় তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। অন্যদিকে অনেক শিক্ষার্থী এখান থেকে রাজনৈতিক চর্চা করতে পারছেন না। 24-এর গণ অভ্যুত্থানের পর নতুন করে জেগেছে দেশের বিশ্ববিদ্যালয় অঙ্গন। চলছে কেন্দ্রীয় হল ও ছাত্র সংসদ নির্বাচন। এমন অনুকূল পরিবেশে এখন আলোচনায় টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীরা বলছেন, ছাত্র সংসদ না থাকায় অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন তারা। গেল 11 আগস্ট থেকে কেন্দ্রীয় ছাত্র সংসদ প্রতিষ্ঠার দাবিতে প্রশাসনিক ভবনের সামনে আমরণ অনশনে বসেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র আক্তারুজ্জামান সাজু। সাধারণ শিক্ষার্থীরাও সংহতি জানিয়ে প্রতীকী অনশন করেন। অনশন কর্মসূচিতে গিয়েছি কারণ আমরা দেখেছি যে আমাদের বিশ্ববিদ্যালয় আমাদের সাথে টালবাহানা করছে, যে তারা বলছে যে আমরা ভেবে দেখি, আলোচনা করে দেখি। তো আমরা বারবার তাদেরকে বলেছি যে জুলাই একটি মীমাংসিত বিষয় এবং জুলাইয়ের যে 9 দফা দাবি তার একটি দাবি যেহেতু যে কেন্দ্রীয় ছাত্র সংসদ প্রতিষ্ঠা করতে হবে। শিক্ষার্থীরা বলছেন, ছাত্র সংসদ না থাকায় আবাসিক ব্যবস্থা সহ হলের নানা সমস্যার সমাধানে নেওয়া হয় না কোনো উদ্যোগ। নেই তেমন খেলাধুলার আয়োজন, অপর্যাপ্ত বই ও অডিটোরিয়াম, সেই সঙ্গে শ্রেণীকক্ষের সংকট। এতে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের বুদ্ধিভিত্তিক ও রাজনৈতিক চর্চা ব্যাহত হচ্ছে। ছাত্র সংসদ হলে এ সংক্রান্ত বিষয়ে প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত হবে বলে মনে করছেন সাধারণ শিক্ষার্থীরা। অনেক সংকট থাকে, ক্লাসরুমের ম্যাটেরিয়ালসগুলো অনেক সময় পাওয়া যায় না। ছাত্র সংসদ আমাদের হেল্প করবে এগুলা পূরণ করে দিতে, জবাবদিহিমূলক একটা ব্যবস্থা থাকবে ক্যাম্পাসে। এই ছাত্র সংসদের মাধ্যমে আমরা ছাত্রদের অধিকার আদায়ের প্রতিষ্ঠা ইনশাল্লাহ কার্যকর করতে পারবো। যে কোনো সমস্যা প্রশাসন যেন স্বেচ্ছাচারিতা না করতে পারে এবং বিশ্ববিদ্যালয় সকল ক্ষেত্রেই যেন কেউ বৈষম্যের শিকার না হয়, সেজন্য ছাত্র সংসদ অত্যন্ত প্রয়োজনীয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলো বলছে, ছাত্র সংসদ প্রতিষ্ঠা হলে হল দখল, টেন্ডারবাজি ও অনিয়ম দুর্নীতি বন্ধ হবে। বিশ্ববিদ্যালয়ে বিরাজ করবে শিক্ষা ও মননশীলতার সুবিন্যস্ত পরিবেশ। বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ গঠিত হয়, ছাত্র সংসদ নির্বাচন হয়, তাহলে কি হবে যে ক্ষমতাসীন দলের যে স্টুডেন্ট উইং থাকবে তারা সেখানে প্রভাব বিস্তার করতে পারবে না, কারণ মাকসুর মধ্যে বিভিন্ন দলমতের প্রার্থীরা সেখানে নেতৃত্ব দিবে। মাকসু হলে আশা করি এখানে নির্বাচিত প্রতিনিধি আসবে যারা ছাত্রদের নিয়ে ক্যাম্পাসে তাদের স্বার্থ রক্ষা, নিরাপত্তা এবং প্রশাসনিক যে ছাত্রদের উপর একটা প্রেশার থাকে এগুলা নিরাময়ে কাজ করবে। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মতামত প্রকাশ ও রাষ্ট্রীয়ভাবে রাজনৈতিক চর্চার জন্য ছাত্র সংসদ প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের আইন কানুন মেনে চলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যেখানে কল্যাণ হয়, সেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে রাজনৈতিক প্ল্যাটফর্ম সবকিছুকে পাশ কাটিয়ে শুধুমাত্র ছাত্র এই পরিচয় নিয়ে যারা আসবে তাদের কল্যাণে কাজ করবে, এমন একটা গোষ্ঠী অবশ্যই আমার দরকার। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন, শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, প্রভোস্ট ও অফিস প্রধানদের সাথে সভা করা হয়েছে। উচ্চতর কমিটি করে ছাত্র সংসদের বিষয়টি সরকারকে অবগত করা হবে। আমরা একটা কমিটি করতে যাচ্ছি এবং কমিটি করার প্রসেসটা শুরু হয়েছে এবং কমিটি হয়তো আজকের মধ্যেই হয়ে যাবে। তারপরে এই কমিটি ছাত্র সংসদ করার বিষয়ে আইনের কোথায় কনফ্লিক্ট আছে এবং সেটা কিভাবে ওভারকাম করা যায় তারা বসে এটা আলোচনা করে তারা একটা সুপারিশ করবেন। আমরা ওই সুপারিশ মোতাবেক আমরা ইউজিসি এবং গভর্নমেন্টকে বিষয়টি জানাবো। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রায় 6000 শিক্ষার্থী অধ্যয়ন রয়েছে। ইঞ্জিনিয়ারিং সহ 19 বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর করতে পারছেন শিক্ষার্থীরা।
কাউসার আহমেদ, এখন, টাঙ্গাইল। শেখ মুজিব ভারতপন্থী হলেও ভারতের নির্দেশে চলতেন না, তবে শেখ হাসিনার শাসন ব্যবস্থা ছিল সম্পূর্ণভাবে ভারতের নকশায় নির্মিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দিতে এমনটাই জানিয়েছিলেন শেখ হাসিনা মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী, লেখক ও গবেষক সদ্য প্রয়াত বদরুদ্দিন ওমর। গেল 14 ফেব্রুয়ারি ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা আলমগীর হোসেনের কাছে এই জবানবন্দি দিয়েছিলেন তিনি। রোববার প্রখ্যাত গবেষক বদরুদ্দিন ওমর মারা যাওয়ায় ট্রাইব্যুনালে আর তার সাক্ষ্য দেয়া হবে না। ট্রাইব্যুনালের জবানবন্দিতে প্রয়াত বদরুদ্দিন ওমর আরও জানান, শেখ হাসিনা ও শেখ মুজিব মুক্তিযুদ্ধের চেতনা মূলত একটি দলীয় ক্ষমতাকে কেন্দ্রিক একমুখী বয়ান, যা গণতন্ত্র ও সত্য ইতিহাসের বিপরীত। এছাড়াও শেখ হাসিনা 15 বছরের রাষ্ট্রীয় দুর্নীতি ও অর্থ পাচার এমন পর্যায়ে পৌঁছেছিল যা ব্রিটিশ ও পাকিস্তান আমলেও দেখা যায়নি বলেও জবানবন্দিতে উল্লেখ করেন তিনি। কুমিল্লা সিটি কর্পোরেশনে প্রকট আকার ধারণ করেছে সুপেয় পানির সংকট। কর্পোরেশনের আওতায় 6টি বড় পানির ট্যাঙ্কি থাকলেও সংযোগ সুবিধা পাচ্ছেন মাত্র 3,500 পরিবার, অথচ এই নগরীতে থাকেন প্রায় 10 লাখ মানুষ। তারপরও পানিতে আয়রন থাকা আর স্বচ্ছতার ঘাটতি নিয়ে অভিযোগের শেষ নেই। বিশেষজ্ঞরা বলছেন, বিশুদ্ধ পানির অভাবে বাড়ছে রোগ ব্যাধির ঝুঁকি। খালেদ সাইফুল্লাহর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ফোরকান হোসেন। কুমিল্লা সিটি কর্পোরেশনের পানির ট্যাঙ্কের সংখ্যা 6টি, 53 লাখ লিটার ধারণ ক্ষমতার এসব ওভারহেড পানির ট্যাঙ্কির গ্রাহক মাত্র 3,283টি পরিবার। এই নগরীতে প্রায় 10 লাখ বাসিন্দার বসবাস হলেও সুপেয় নিরাপদ পানির ব্যবস্থাপনা গড়ে ওঠেনি 14 বছরেও। কুমিল্লা পৌরসভায় আগে থেকেই 6টি ওভারহেড পানির ট্যাঙ্ক থাকলেও দক্ষিণের 9 ওয়ার্ডে কর্পোরেশনের কোনো ট্যাঙ্ক নেই। নগরীর বেশিরভাগ বাড়িতেই বাড়তি খরচে বসানো হচ্ছে সাবমার্সিবল পাম্প। পানি আইতো না, আবার আসতো, এরকম বুঝছেন, এই জন্য কষ্ট হতো। এই জন্য আমরা 3-4 জন মিলা মোটর লাগাইছি। ময়লা পানির কারণে এটা ব্যবহার হয় না, প্রত্যেকটা ফ্যামিলিতে একটা করে সাবমার্সিবল মোটর বসাইয়া ব্যবহার করতেছে। 300 টাকা মাসিক বিল দিয়েও পানির গুণমান নিয়ে অভিযোগের শেষ নেই ভোক্তাদের। পানিতে ভাসছে ময়লা, এছাড়াও আয়রনের উপস্থিতিতে পানির স্বচ্ছতাও হলদে রং ধারণ করেছে। এদিকে পানিতে আয়রনের কথা স্বীকার করে পাম্প অপারেটর জানালেন, বিদ্যুতের ভোল্টেজ কম থাকায় সময় মতো পাম্প চালু করা সম্ভব হয় না। পানির সাথে ছাড়ার সাথে এই আপনার গাঁতরা বার হয়, অনেক সময় হলুদও হয়ে যায়। আবার এই পানিটা খাওয়া যায় না, খাইতে গেলে দাঁত শিশি যায়। কাপড় ধোয়া বা থালা বাসন ধোয়ার মতো উপযোগী, গোসল করাতে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হইতেছে। এই যেমন মাথার চুল পড়ে যাইতেছে। যে পানি রাখা দিলে এই মারাটা হলুদ হয়ে যায় পানি, আর আপনার দেখা গেছে এক সময় পানি পাওয়া গেলে আর সময় পানি পাওয়া যায় না। ভোল্টেজ কম আছে, পানির লাইন আমি দিতে পারতাছি না। যখন ভোল্টেজ বাড়বে তখন আমি লাইন দিয়ে দেবো। আর্থিক সক্ষমতা ও জনবল সংকটে এখনও গড়ে ওঠেনি ওয়াসার কার্যক্রম। তবে মেঘনা নদী থেকে পরিশোধিত পানি সরবরাহের একটি প্রকল্প বাস্তবায়নাধীন বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। এই ওভারহেড ট্যাঙ্কগুলো মানুষের কোনো কাজে লাগে নাই, এবং কেন কাজে লাগে নাই, কেন এই ভুল টেকনোলজিতে এটাকে তৈরি করলো, কে তৈরি করলো, আজ পর্যন্ত কেউ কোনো সাংবাদিকও জিজ্ঞাসা করে নাই। আমরা জনগণ তো ঘুমাই এই কাটাই। মেঘনা নদী থেকে পানির সংগ্রহ করে বা পানি নিয়ে এটা চাঁদপুর হয়ে আমাদের এই কুমিল্লা হয়ে যেটা আমাদের চট্টগ্রামের দিকে যাবে, একটা বৃহৎ একটা প্রকল্প। এটা সিপোর্টসে এটা বাস্তবায়ন করছি। তো সেক্ষেত্রে ধরেন আমাদের একটু সময় লাগবে। এই প্রকল্প বাস্তবায়ন হলে আমরা আশা করছি আমাদের শহরের বিশেষ করে আমাদের সিটি কর্পোরেশন এরিয়ায় যে সকল নাগরিক রয়েছেন তারা শতভাগ পানি পাবেন। নিরাপদ পানি নাগরিকের অধিকার, তা নিশ্চিত করবে সিটি কর্পোরেশন, এমন প্রত্যাশাই নগরবাসীর। খালেদ সাইফুল্লাহ, এখন, কুমিল্লা। মেহেরপুরে বেড়েছে সবজির দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে সবজির দাম বেড়েছে 5 থেকে 10 টাকা পর্যন্ত। এ নিয়ে আরও জানাতে বড় বাজার থেকে যুক্ত হচ্ছেন মুজাহিদ আল মুন্না। মুন্না, সবজির দাম বাড়ার কারণ হিসেবে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? সানি, আপনাকে প্রথমে জানিয়ে রাখি, সবজির জন্য বিখ্যাত মেহেরপুর জেলা। মেহেরপুর জেলায়
সারা বছরই নানান ধরনের সবজি উৎপাদন হয়ে থাকে, তবে এই মৌসুমে কিন্তু সবজির শুরু থেকেই প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে, যার ফলে অধিকাংশ সবজি ক্ষেত কিন্তু নষ্ট হয়ে গেছে, যার ফলে মেহেরপুর বাজারগুলোতে সবজির সরবরাহ কিন্তু অনেকটাই কম, যার ফলে দাম কিন্তু চড়া। তবে আশার সংবাদ হচ্ছে আগাম জাতের যে শীতকালীন সবজিগুলো সেটি কিন্তু ইতিমধ্যে বাজারে আসতে শুরু করেছে, অর্থাৎ আগাম জাতের যে শীতকালীন সবজি সেগুলো কিন্তু উঠতে শুরু করেছে। আমি কয়েকজন চাষি এবং ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন এই যে আগাম শীতকালীন সবজিগুলো চলে আসলে কিন্তু বাজার সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে, তখন কিন্তু দাম নিম্নমুখী হবে। আমি যদি আজকের কথা বলি, আজ মেহেরপুর বাজারে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা, যেটি গত সপ্তাহেও 70 টাকার নিচে ছিল। সেই সাথে শীতকালীন আগাম যে সবজি মধ্যে সিম বিক্রি হচ্ছে 160 থেকে 170 টাকা কেজি, মূলা বিক্রি হচ্ছে, মূলা শাক মূলত সেটি বিক্রি হচ্ছে 50 টাকা কেজি, প্রতি কেজি ফুলকপি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা, পাতাকপি বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা। এরকম সব ধরনের সবজির দাম কিন্তু 50 টাকার ঊর্ধ্বে। আমি যদি আরেকটু জানিয়ে রাখি, ঝিঙা বিক্রি হচ্ছে 50 টাকা প্রতি কেজি, কলা বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা প্রতি পিস, লাউ বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা প্রতি কেজি, লাল শাক বিক্রি হচ্ছে 50 টাকা, সাদা শাক 50 টাকা, তবে পুঁই শাক বিক্রি হচ্ছে 30 টাকা করে। তবে কিছুটা স্বস্তি কিন্তু আলুর বাজারে। আলু বছরের শুরু থেকেই কিন্তু দাম 20-22 টাকার মধ্যে সীমাবদ্ধ আছে। আজও প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 20 টাকা করে। অন্যান্য মশলা জাতীয় যেসব সবজি, তার মধ্যে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 160 টাকা প্রতি কেজি, পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 টাকা প্রতি কেজি, রসুন বিক্রি হচ্ছে 120 টাকা প্রতি কেজি, আদা বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা। এরকম সব ধরনের সবজির দামই কিন্তু চড়া। আমি কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা আমাকে বলেছেন যে বাজারে সরবরাহ কিছুটা কম, যার ফলে দাম ঊর্ধ্বমুখী। তবে ক্রেতাদের দাবি বাজার মনিটরিং এর মাধ্যমে দাম নিয়ন্ত্রণে রাখার। সানি, এই ছিল আমার কাছে মেহেরপুর বাজারের সর্বশেষ পরিস্থিতি। সানি। মেহেরপুর থেকে সবজির বাজার দর জানাচ্ছিলেন সহকর্মী মুজাহিদ আল মুন্না। বরগুনায় সপ্তাহ ব্যবধানে বেড়েছে ইলিশের সরবরাহ, ফলে কেজি প্রতি ইলিশের দাম কমেছে 150 থেকে 200 টাকা পর্যন্ত। এ নিয়ে আরও জানাতে পৌর মাছ বাজার থেকে যুক্ত হচ্ছেন জিয়াদ মাহমুদ। জিয়াদ, বর্তমানে প্রতি কেজি ইলিশ কত দামে বিক্রি হচ্ছে, আর সরবরাহ বাড়ায় দাম কমায় ক্রেতাদের ভিড় কেমন দেখছেন জানাবেন। সানি, এর আগে ইলিশের দরদাম নিয়ে সরাসরি সম্প্রচারে যখন যুক্ত ছিলাম তখন ছিলাম পৌর মাছ বাজারের যে পাইকারি অংশ রয়েছে সেখান থেকে। এখন রয়েছে যে খুচরা বিক্রেতারা যেখানে বেচাকেনা করে, খুচরা বাজার যেটি মাছের, সেখানে। এবং সেখানে এসে দেখলাম যে ইলিশ প্রতি কেজি 1900 কিংবা 2000 টাকায় বিক্রি করা হচ্ছিল পাইকারি বাজারে, সেই ইলিশ এই বাজারে বিক্রি করা হচ্ছে 2100 থেকে 2200 টাকা কেজি দরে। আপনাকে যদি একটু দেখাই যে এখানে ইলিশ আসতে শুরু করেছে কেবল, এবং 1 কেজি ওজনের যে ইলিশ সেগুলো বিক্রি করা হচ্ছে 2100 কিংবা 2150 টাকা কেজি দরে। এবং এখানে 1.5 কেজি ওজনের ইলিশ রয়েছে। 1.5 কেজি ওজনের ইলিশ আমি কিছুক্ষণ আগেই এখানে যে বিক্রেতা তার কাছে দাম জিজ্ঞেস করেছি, তিনি বলেছেন যে 1.5 কেজি ওজনের ইলিশ বিক্রি করা হচ্ছে 2700 টাকা কেজি দরে। মানে এটি সর্বোচ্চ দর ইলিশের এই বাজারে। এবং এখানে আমরা পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র কিংবা ফকিরহাট মৎস্য উপকেন্দ্রের খোঁজ খবর নিয়েছি, সেখানে যে বড় আকৃতির ইলিশগুলো রয়েছে সেগুলো বিক্রি করা হচ্ছে 80,000 থেকে 85,000 টাকা মন দরে, এবং মাঝারি আকৃতির ইলিশ বিক্রি করা হচ্ছে 70 থেকে 75,000 টাকা মন দরে। এবং ছোট আকৃতির ইলিশ, আমি আগেও বলেছি, ছোট আকৃতির ইলিশের সংখ্যাই বেশি বাজারে কিংবা মৎস্য অবতরণ কেন্দ্রে, সেই ইলিশগুলো বিক্রি করা হচ্ছে 60 থেকে 65,000 টাকা দরে। এই বাজারে ইলিশের পাশাপাশি অন্যান্য মাছের উপস্থিতিও আমরা লক্ষ্য করেছি। এখানে সামুদ্রিক ঠেলা মাছ বিক্রি করা হচ্ছে 150 থেকে 200 টাকা কেজি পর্যন্ত। কোরাল রয়েছে, নদীর কোরাল, এগুলো বিক্রি করা হচ্ছে 650 থেকে আকৃতি ভেদে 1000 টাকা কেজি দরে। এবং নদীর অন্যান্য মাছও রয়েছে, এখানে চিংড়ি রয়েছে, গলদা চিংড়ি বিক্রি করা হচ্ছে 1200 টাকা কেজি দরে খুচরা বাজারে, যদিও পাইকারি বাজারে গলদা চিংড়ি বিক্রি করা হচ্ছিল 1000 টাকা কেজি দরে। নদীর যে ছোট চিংড়ি মাছ সেগুলো বিক্রি করা হচ্ছে 550 থেকে 600 টাকা। এখানে বোয়াল মাছ রয়েছে, বোয়াল মাছ বিক্রি করা হচ্ছে 500 থেকে 550 টাকা কেজি দরে। এবং এর পাশাপাশি আমরা দেখেছি যে ইলিশ রয়েছে বাজারে, এই বাজারেও খুচরা বাজারে সেগুলো কিন্তু ছোট আকৃতির ইলিশের সংখ্যাই বেশি রয়েছে। তবে নদ নদীর মাছের মধ্যে পোয়া মাছ কিংবা তপসে মাছ বিক্রি করা হচ্ছে 500 থেকে 550 টাকা দরে।
এবং এখানকার যারা ক্রেতা রয়েছেন, আপনি যদি বলেন যে ক্রেতার উপস্থিতি কেমন, আসলে ক্রেতা রয়েছে, তবে দেখুন 1 কেজি ওজনের ইলিশের দাম যেহেতু 2100 টাকা, সেই দরে কিন্তু 2.5 কেজি গরুর মাংস কিংবা 2 কেজি খাসির মাংস পাওয়া যাচ্ছে। সুতরাং ক্রেতা যারা রয়েছেন, মধ্যবিত্ত যারা রয়েছেন, তাদের কিন্তু ক্রয় সীমার বাইরে এই ইলিশের দর বলে তারা জানিয়েছেন। তাদের ছোট আকৃতির ইলিশ যেগুলোর এই বাজারে বিক্রি করা হচ্ছে 1000 থেকে 1200 টাকা, সেগুলো কিনে কিন্তু সন্তুষ্ট থাকতে হচ্ছে। তো এই ছিল বরগুনায় ইলিশের সরবরাহ এবং অন্যান্য মাছের সরবরাহ দরদাম নিয়ে সবশেষ তথ্য আমার কাছে। বরগুনা থেকে ইলিশ সহ বিভিন্ন মাছের দর জানাচ্ছিলেন সহকর্মী জিয়াদ মাহমুদ। নগর মাঠে এখন আউশ ধান কাটা ও মাড়াই ব্যস্ত চাষিরা। তবে এবছর বৈরী আবহাওয়ার প্রভাবে ভালো না হওয়ায় দাম কম পাওয়ায় হতাশ তারা। রয়েছে লোকসানের শঙ্কা। তবে কৃষি উপকরণের দাম কমানো হলে লাভের সম্ভাবনা বাড়বে বলে জানান কৃষকরা। আব্বাস আলীর পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। নওগাঁর মাঠে মাঠে দোল খাচ্ছে সোনালী আউশ ধান। মৌসুমের শুরুতে অনাবৃষ্টি, পরে অতিবৃষ্টি আর কোথাও পোকার আক্রমণে ধানের ফলন হয়েছে কম। তবুও ধান কাটতে ব্যস্ত চাষিরা। ইতোমধ্যে 50% ধান কাটা শেষ হয়েছে। কৃষকরা জানান চলতি বছরে উৎপাদন খরচ বাড়ায় বিঘা প্রতি খরচ বেড়েছে অন্তত 1500 টাকা। জমি রোপণ থেকে ধান কাটা পর্যন্ত আবাদ খরচ হয় বিঘা প্রতি প্রায় 8000 থেকে 10000 টাকা। বিঘা প্রতি ফলন হচ্ছে 12 থেকে 16 মণ। বাজারে প্রতি মণ বিক্রি হচ্ছে 850 থেকে 950 টাকায়। ধানের দাম কম হওয়ায় লোকসানের শঙ্কায় কৃষকরা। ফলনে আসতেছে 13 থেকে 16 মণ। এই ধান কাটার পর আবার আমন ধান আসবে। ধানের দামও খুব ভালো ছিল, 11,000 টাকা থেকে 1100 টাকা, 1150 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। কিন্তু এবারে ধানের ফলনও কম, তুলনামূলকভাবে ধানের দামও কম। বৃষ্টির কারণে ধানের চিটার হয়ে গেছে আর পোকার আক্রমণটা বেশি হয়েছে, বীজ ঠিক মতো ব্যবহার করা যায়নি। এই কারণে ধানের ফলন অনেক কমে গেছে। ধানের দাম খুবই খারাপ, 800 থেকে 900 পর্যন্ত বিক্রি। এই দিয়ে তো আমাদের পোষায় না। ধানের যে খরচা সেই হিসাবে ধানের কোনো মূল্যে পোষায় না, কৃষকের অনেক লস। হাটে নিয়ে গেলে লিবাস আছে না, তার মধ্যে ব্রয়লার এলাকা কিন্তু আমরা বলতেছে এলজি সার্জে আমরা ধান লিব কী করে, এই জন্য হাটের ধান নিয়ে আবার ঘুরে নিয়ে আসা লাগতেছে। যদি তেলের দাম বা সারের দাম কমতো তাহলে আমরা লাভবান হতাম। এদিকে বেড়েছে শ্রমিকের মজুরিও। 1 বিঘা জমিতে খরচ হচ্ছে 2 থেকে 2500 টাকা। আবার কোথাও মজুরি হিসেবে বিঘাতে 3 মণ ধান নিচ্ছেন শ্রমিকরা। ধান কাটছে 2500 থেকে 3000 টাকা দূরত্ব হিসাবে। ধানের ফলন কম, তারপর ধানের দাম কম, কাটিয়ে পড়তে হচ্ছে না। আমরা কেউ করছি কাটবো, কেউ করতে বাদ যাবো। এবছর লক্ষ্যমাত্রার চেয়ে 45 হেক্টর বেশি জমিতে আউশের আবাদ হয়েছে। এছাড়া চলতি বছর 40,000 কৃষককে বীজ ও সার প্রণোদনা দেয় কৃষি বিভাগ। কিছু কিছু জমি যে জমিগুলো একটু বেশি পানিতে আছে সেই জমির হয়তো ফলন সামান্য একটু কম হতে পারে। তাছাড়া ওভারঅল ফলন ভালো এবং কৃষক একটু দাম ভালো পাইছে এবার, এই জন্য কৃষক মোটামুটি ভালো খুশি। তারা 2টা ফসল মানে বোরো ধান কাটার পরে এই আউশটা করার পরে তারা আবার কিন্তু আমনে চলে যাবে, যার জন্য মাঝখানে একটা বেশি ফসল পাচ্ছে, এই জন্য তারা আসলে খুশি। জেলায় এবার প্রায় 2,81,000 টন ধান উৎপাদনের আশা করছে সংশ্লিষ্টরা, যার বাজার মূল্য 700 কোটি টাকারও বেশি। এখন নওগাঁ। রেলওয়ের উত্তর পূর্বাঞ্চলের সর্বশেষ স্টেশন সুনামগঞ্জের ছাতক। গত 4 বছর ধরে এই লাইনে বন্ধ ট্রেন চলাচল। তবে দীর্ঘ বিরতির পর ছাতক সিলেট রেলপথে আবারও ছুটবে ট্রেন। সেজন্য প্রায় 217 কোটি টাকার প্রকল্প হাতে নিয়ে কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। আগামী বছরের সেপ্টেম্বর থেকে পুনরায় এই রুটে শুরু হবে রেল চলাচল। লিপসন আহমেদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। 1954 সালে বাণিজ্যিক কার্যক্রমের জন্য সিলেট রেলওয়ে স্টেশন থেকে সুনামগঞ্জের ছাতক বাজার রেলওয়ে স্টেশন পর্যন্ত এই রেলপথটি নির্মাণ করা হয়। এই রেলপথ দিয়ে ছাতকের উৎপাদিত পাথর, বালু, চুনাপাথর, কমলালেবু সহ নানা ধরনের পণ্য সারা দেশে রপ্তানি করা হতো। ফলে এই রেলপথকে কেন্দ্র করে পুরো জেলার অর্থনীতি চাঙ্গা হয়ে ওঠে। কিন্তু
কিন্তু 2020 সালের 24 মার্চ করোনা মহামারীর সময় বন্ধ করে দেওয়া হয় সিলেট ছাতক রুটে ট্রেন চলাচল। এরপর 2022 সালে ভয়াবহ বন্যায় ছাতক বাজার স্টেশন থেকে সিলেট পর্যন্ত 34 কিলোমিটার রেল লাইন ক্ষতিগ্রস্ত হয়। ফলে গত 4 বছর ধরে এই লাইনে বন্ধ রয়েছে রেল চলাচল। এতে মুখ থুবড়ে পড়েছে ব্যবসা বাণিজ্য, ধস নেমেছে অর্থনীতিতে। তবে দীর্ঘ প্রতীক্ষার পর সিলেট ছাতক রুটে আবারও চলবে ট্রেন। আগামী বছরের সেপ্টেম্বর থেকে পুনরায় এই রুটে রেল চলাচলের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। ইতোমধ্যে পুরোদমে চলছে সংস্কার কাজ, দ্রুত গতিতে অপসারণ করা হচ্ছে পূর্ণ রেল লাইন ও স্লিপার। এখানে তো বালু পাথর অনেক কিছুর ব্যবসা বাণিজ্যের এলাকা, দেশ বিদেশের অনেকই ছাত্রক আসে এই ব্যবসার জন্য। কিন্তু যদি রেল লাইনটা চালু থাকতো তাহলে ব্যবসার উন্নতি হতো। 2022 সালে বন্যায় যে ক্ষতিটা হয়েছিল, তারপর থেকে ট্রেন যে বন্ধ হয়েছে, যে রাস্তা হয়েছে, তখন কাজ করতেছে। আজ কোন দিন শেষ হইব, তারা 2026 সালে শেষ হইব, কোন দিন শেষ হইব তার কোনো নিশ্চয়তা নাই। কাজ অলরেডি খোলার টাইপের শেষ, এখন সামনে 2 নম্বরের থেকে মনে কি একটু পাইলিং করা হচ্ছে, ওখান থেকে বড় পয়েন্ট উঠতেছে চত্বরের থেকে। প্রতিটা ব্রিজের কাজ চলতেছে, অতি শীঘ্রই এই কাজটা উঠে যাবে। রেল লাইন চললে অতটুকু যাতায়াত লাগি ভালো, আর মাল সামানা ছাতক পৌঁছিতে সুবিধা ভালো। এদিকে রেল বিভাগের কর্মকর্তা জানান, এই রেলপথ সচল করতে 217 কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। ট্র্যাক ডিসমেন্টেলিং এর কাজ চলমান, তারপরে স্টেশন বিল্ডিং কেন্দ্রিক কিছু কাজ চলমান আছে। মানে আমাদের টার্গেট হচ্ছে সেপ্টেম্বর 2026-এর ভিতরে এই প্রজেক্ট শেষ করা, কারণ আমাদের ডেডলাইন দেয়াই আছে সেপ্টেম্বর 2026। আশা করছি ওর ভিতরে আমরা কাজটা শেষ করব ইনশাআল্লাহ। রেলপথ সচল হলে শিল্প সমৃদ্ধ ছাতকে আবারও অর্থনৈতিক গতিশীলতা ফিরবে, এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা। এখন সুনামগঞ্জ। শেরপুর ময়মনসিংহ রুটে সিএনজি চালিত অটোরিকশার বেপরোয়া গতিতে প্রায় সড়কে ঘটছে দুর্ঘটনা ও প্রাণহানি। সড়কের নিয়ম না মানা, চালকদের অসতর্কতা আর অদক্ষতা দুর্ঘটনার অন্যতম কারণ বলছেন যাত্রীরা। দুর্ঘটনা রোধে দ্রুতই শেরপুর ময়মনসিংহ রুটে মিনি বাস চালুর দাবি যাত্রীদের। জাহিদুল খান সৌরভের প্রতিবেদন। গেল বছরের 13 নভেম্বর শেরপুরের নকলাই পাইসকা বাইপাস মোড়ে সিএনজি অটোরিকশার সাথে পিকআপ ভ্যানের সংঘর্ষে প্রাণ হারায় অটোরিকশার 4 যাত্রী। এ ঘটনার 1 মাস পর শেরপুরের ভাতশালায় সিএনজি অটোরিকশার সাথে ঢাকাগামী বাসের সংঘর্ষে ঘটনাস্থলে প্রাণ হারায় 6 যাত্রী। শেরপুর থেকে ময়মনসিংহের দূরত্ব প্রায় 68 কিলোমিটার। কম দূরত্বের কারণে ঢাকাগামী কোনো বাস যাত্রীদের না নেয় ঝুঁকি নিয়ে সিএনজি অটোরিকশা দিয়ে নকলা, ফুলপুর সহ ময়মনসিংহে যাতায়াত করেন যাত্রীরা। এতেই ঘটছে দুর্ঘটনা। যাত্রীরা বলছেন, ফিটনেসবিহীন যান, চালকদের অদক্ষতা ও ট্রাফিক আইন না মেনে সিএনজি অটোরিকশা চালানোই দুর্ঘটনার মূল কারণ। এই রুটে মিনি বাস চালুর দাবি তাদের। তবে সিএনজি চালকদের অভিযোগ, বড় গাড়িগুলো সাইড না দেওয়াতেই ঘটছে দুর্ঘটনা। এছাড়া ইচ্ছে করেই অনেক গাড়ি চাপা দেয় বলে অভিযোগ তাদের। নকলা থেকে চলাচলের জন্য আমাদের মানে সিএনজি ছাড়া কোনো উপায় নেই, কারণ বাস আমাদের স্বল্প দূরত্বের জন্য নিতে চায় না। কারণ আমাদের রাস্তাগুলো আগের রাস্তায় আছে, কিন্তু গাড়ি তো অনেক বেড়ে গেছে। আমরা চাইতেছি এই রাস্তায় যাতে সিএনজি ড্রাইভারগুলো প্রশিক্ষণ হয়ে চলে, তা না হলে যাতে আমাদের মিনি বাসের ব্যবস্থা করে। বেপরোয়া সিএনজি চালানোর কারণে যে শুধু যাত্রীরা এই দুর্ঘটনার প্রবলে পড়তেছে তা নয়, ড্রাইভারেরাও কিন্তু দুর্ঘটনার প্রবলে পড়তেছে। যদি ছোট বাস, মিনি বাস চালু হয় তাহলে আমাদের শেরপুরবাসীর জন্য সুবিধা হবে। আমরা সরকারের কাছে আবদার জানাই। আমরা সিএনজি চালাই শেরপুর টু ময়মনসিংহ। বড় গাড়ি বিভিন্নভাবে সিএনজিকে হয়রানি করে, চাপ দেয়। বড় বড় গাড়িগুলি আমগরে মনে করেন গাড়ি মনে করে না, যার কারণে একটু জায়গা পাইলে বড় গাড়ি মাথা ঢুকাই দিয়ে পাল্লা মারাছে, আমাদের অ্যাক্সিডেন্ট করে থেকে যায়। অবৈধ চালক ও সিএনজি অটোরিকশার বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে বলে জানান জেলা পুলিশের এই কর্মকর্তা। মহাসড়কে সিএনজি অটোরিকশা চলাচলের কোনো নিয়ম নেই, তবুও আইন না মেনে যারা গাড়ি চালাচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় বিআরটিএ। শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে আনঅথরাইজড গাড়িগুলো যেন রাস্তায় না চলে আমরা নজরদারি আছে আমাদের, এবং নানা সময় আমরা এদেরকে মহাসড়কে না ওঠার জন্য, মহাসড়কে আনঅথরাইজড গাড়িকে না চলার জন্য আমরা এদেরকে নানাভাবে উদ্বুদ্ধ করে আসছি, এবং বিভিন্ন সময় আমরা মামলা এবং জরিমানা করে তাদেরকে মিনিমাইজ করে রাখার চেষ্টা করতেছি। তো হাইওয়েতে চলা নিষেধ, সারা বাংলাদেশে যে এরকম নিয়ম এখানেও একই। এইখানে হাইওয়েতে চলাচল নিষেধ, চলতে পারবে না।
তারপরে কিছু কিছু হাইওয়েতে উঠতে গেলে দেখা যায় চলতেছে। এই ক্ষেত্রে আমরা জেলা প্রশাসন, পুলিশ বিভাগ এর সমন্বয়ে আমরা মোবাইল কোড করি, মাঝে মাঝে মোবাইল কোড করে এদের বিরুদ্ধে যখন আমরা রাস্তা পাই এগুলোর ব্যবস্থা নিচ্ছি, অ্যাকশন নেই, জরিমানা করতেছি। বিআরটি এর পরিসংখ্যান বলছে গত 1 বছরে শেরপুরে সড়ক দুর্ঘটনায় 30 জনেরও বেশি মানুষ মারা গেছে। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর। এবার দেশের বাইরের খবর। তীব্র পানির সংকটে ভুগছে অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি জনগণ। শুকিয়ে গেছে তাদের ফসলের মাঠ, পর্যাপ্ত খাবার পানি পাচ্ছে না বাসিন্দারা। পানি সংগ্রহ করতে গিয়ে বহু প্রাণহানি হয়েছে ফিলিস্তিনিদের। পশ্চিম তীরের বেশিরভাগ পানির উৎস দখল ও ধ্বংস করে ফেলেছে ইহুদি বসতি স্থাপনকারীরা। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। 2023 সালে গাজা ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে অধিকৃত পশ্চিম তীরে বেড়েছে সহিংসতার হার। জাতিসংঘের তথ্য মতে চলতি বছরের প্রথম 7 মাসে 9 শতাধিক সহিংসতার ঘটনা ঘটেছে। ফিলিস্তিনিদের অভিযোগ, এই অঞ্চল থেকে তাদের বিতাড়িত করার মিশনে নেমেছে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিরা দীর্ঘদিন ধরেই পানির জন্য লড়াই করে যাচ্ছে। এবার ইহুদি বসতি স্থাপনকারীরা তাদের বেশ কয়েকটি পানির উৎস বন্ধ করে দিয়ে পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। জাতিসংঘ বলছে গেল 6 মাসে অধিকৃত পশ্চিম তীরের পানির কূপ, পাইপলাইন, সেচ নেটওয়ার্ক এবং পানির অবকাঠামোতে ভাঙচুরের 62টি ঘটনা ঘটেছে। পর্যাপ্ত খাবার পানি পাচ্ছে না ফিলিস্তিনি বাসিন্দারা, শুকিয়ে গেছে তাদের ফসলের মাঠ। তীব্র পানির সংকটে ভুগছে গবাদি পশু। অধিকৃত পশ্চিম তীরের প্রশাসনিক রাজধানী রামাল্লায় পানির সংকটে বাসিন্দারা হাহাকার করছে। إذا بسكروه بيقطع المي، البير بيطفي، وإذا طفى البير هذا مشكلة. فيها يعني ضغط بسبب المستوطنين، قطعوا المي عن كفر مالك وهي أساس اللي بتوزع على الضفة. بدنا الساعة المي رايح يصير النزاع أكثر من الاحتلال. أهم مش المي عندنا. রামাল্লা থেকে প্রায় 16 কিলোমিটার উত্তর পূর্বে আইন সামিয়া একটি মিঠা পানির ঝর্ণা ও পানি বিতরণ কেন্দ্র দখল করে রেখেছে ইহুদি বসতি স্থাপনকারীরা। অথচ এই উৎসগুলোর উপর প্রায় 20টি ফিলিস্তিনি গ্রাম নির্ভর করে আছে। পানির উৎস ধ্বংস বা নষ্ট করার বিষয়টি ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করলেও কোনো ব্যবস্থা নেয়নি। الإسرائيليين هدفهم مش تخفيض مياه بحجج طبيعية أو بحجج نقص الأمطار. الموضوع أمني واقتصادي وممنهج من قبل حكومة المستوطنين لترحيل الناس. সম্প্রতি ইহুদি বসতি স্থাপনকারীরা অধিকৃত পশ্চিম তীরের বেশিরভাগ প্রাকৃতিক ঝর্ণার নিয়ন্ত্রণ নিয়ে সেখানে ফিলিস্তিনিদের প্রবেশ করতে দিচ্ছে না। জীবন বাজি রেখে পানি সংগ্রহ করতে দূর দূরান্তে যেতে হচ্ছে ফিলিস্তিনিদের। বর্তমানে এই অঞ্চলের পানির উৎস মূলত ইসরায়েলিদের হাতে। منتعشة جدا نتيجة انه في هناك كميات كبيرة من المياه ومياه بدون حساب عند المستوطنين، بينما في المقابل التجمعات الفلسطينية بتلاقيها تجمعات جافة لا يوجد فيها ماء حتى للشرب. তবে ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, প্রতি বছর 90 মিলিয়ন ঘনমিটার পানি ফিলিস্তিনি কর্তৃপক্ষকে তারা বুঝিয়ে দেয়। ফিলিস্তিনিদের পানির সংকট তেমন নেই। This is our land. If they want to live here peacefully with us, okay. But if anybody wants to kill us and wants us to leave here, they're the ones who have to leave. অধিকৃত পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম এবং গাজা উপত্যকা নিয়ে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের দাবি জানিয়ে আসছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। জাতিসংঘ সহ বেশ কয়েকটি দেশ পশ্চিম তীরে বসতি স্থাপনকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলেও মত দেয়। বিশেষজ্ঞদের ধারণা, ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে বড় বাধা হয়ে দাঁড়াবে পশ্চিম তীরের বসতি স্থাপনকারীরা। তানভীর জনি, এখন বিশ্ব। বিশ্বের সবচেয়ে দামি ক্রিকেট বোর্ড হিসেবে অনেক আগেই নিজেদের নাম নিশ্চিত করেছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই। দিন যত পেরিয়েছে ততই ফুলে ফেপে উঠেছে বিসিসিআইয়ের ব্যাংক ব্যালেন্স। সবশেষ 5 বছরে তাদের নগদ সম্পদ বেড়েছে কয়েক গুণ। বিস্তারিত থাকছে জুবায়ের আহমেদের প্রতিবেদনে। ব্যাংকের হিসেবে শেষ 5 বছরে যুক্ত হয়েছে 20,185 কোটি টাকা। এমন একটা সংখ্যা আর্থিকভাবে নিশ্চিতভাবে শক্তিশালী অবস্থানকে নিশ্চিত করে। 1000 কোটি টাকার এই হিসেবটা গেল অর্ধ দশকে টের পেয়েছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। আর্থিক বিচারে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট বোর্ডের সক্ষমতার নজির এই ব্যাংক ব্যালেন্স।
বিসিসিআই এর বার্ষিক সাধারণ সভায় সংস্থার সাধারণ সম্পাদক নিজেদের আর্থিক বিবরণীতে এই তথ্য তুলে ধরেন। এতে জানানো হয় 2023-24 অর্থ বছরে সকল রাজ্যে ক্রিকেট বোর্ডকে আর্থিক সাহায্যের পর বিসিসিআই এর ব্যাংকে মোট অর্থের পরিমাণ 20,686 কোটি রুপি, বাংলাদেশের টাকার অঙ্কে যা প্রায় 28,500 কোটি টাকার বেশি। অথচ 2019 সালেও বিসিসিআই এর কোষাগারে ছিল প্রায় 8,367 কোটি টাকা। রাজস্ব ফাঁকের অভিযোগ দীর্ঘদিন ধরেই বিসিসিআই এর নামের পাশে। সবশেষ আর্থিক বিবরণীতে অবশ্য এই বিতর্কের জবাবও মিলেছে। 2023-24 অর্থ বছরে শুধুমাত্র আয়করের জন্য 4,350 কোটি টাকা বরাদ্দ রেখেছে ভারতের ক্রিকেট বোর্ড। অবশ্য এতটা আর্থিক উন্নতির পরেও ম্যাচ সম্প্রচার এবং পুরুষ দলের খেলা থেকে আয় কমেছে ভারতের। 2023 সালে নিজ দেশে বিশ্বকাপ সম্প্রচারের সুবাদে 2,500 কোটি রুপি পেয়েছিল বিসিসিআই, সেটা নেমে এসেছে 831 কোটি রুপিতে। এমন অভাবনীয় আর্থিক উন্নতির সুবাদে বেড়েছে ব্যয়ও। ক্রিকেট অবকাঠামো উন্নয়নে 500 কোটি রুপি এবং অবকাঠামো উন্নয়নে 1200 কোটি রুপি বরাদ্দ রাখার ঘোষণা দিয়েছে বিসিসিআই। জুবায়ের আহমেদ, এখন। শেষ করছি এখন বাজার, তার আগে শিরোনামগুলো আরও একবার। গণ অভ্যুত্থানের পর নতুন প্রেক্ষাপটে ডাকসু নির্বাচন কাল, গণতান্ত্রিক যাত্রায় দিশা খুঁজে পাওয়ার আশা শিক্ষার্থীদের। ছাত্র সংসদ ভোটের ফল প্রভাব ফেলতে পারে জাতীয় নির্বাচনে, মনে করে জামাত, আকাঙ্ক্ষা ভিন্ন বলছে বিএনপি। নওগাঁয় আউশের ভরা মৌসুমে লোকসানের আশঙ্কা, উৎপাদন খরচ বেশি ও বৈরী আবহাওয়াকে দুষছেন কৃষকরা। এবং তীব্র পানির সংকটে অধিকৃত পশ্চিম তীর, ইসরায়েলি আগ্রাসনে ধ্বংস বেশিরভাগ উৎস, চরম ভোগান্তিতে ফিলিস্তিনিরা। এই ছিল এখন বাজারে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।